অলরাইট এভরিওয়ান, সবাই কি আমার হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করেছি, জি দেন স্যার। একটা স্লাইড ওপেন করেছি। সবাই দেখতে পাচ্ছেন এভরিওয়ান? কারো কোনো ইস্যু হচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটাকে হচ্ছে রিকারশন বলা হয়। এখন রিকারশন বেসিক্যালি কি নতুন কোনো কনসেপ্ট? অ্যান্সার হচ্ছে না। রিকারশন হচ্ছে ইজ বেসিক্যালি অ্যান এক্সটেনশন অফ মেথড। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে লাস্টের 2 ক্লাস ধরে যে মেথড এবং ফাংশনের টপিকগুলো দেখেছিলাম, রিকারশন হচ্ছে ফাংশনের মতোই একটা জিনিস, বাট রিকারশন এবং ফাংশনের মাঝখানে ডিফারেন্স কি? রিকারশন হচ্ছে নিজেই নিজেকে কল দেয়। আমরা যেরকম জানি যে আমরা হচ্ছে ফাংশন যখন লিখি, ফাংশনের বডি একটা সাইডে থাকে এবং ফাংশনের নেম ধরে আমরা হচ্ছে ফাংশনটাকে কল দিয়ে থাকি। এখন ফাংশন কলিংটা মেইন মেথডের মধ্যেও হতে পারে, অথবা হচ্ছে ফাংশন কলিং অন্য কোনো ফাংশন কলিংয়ের মধ্যেও হতে পারে। দ্যাট ওয়াজ দ্য মেইন কনসেপ্ট অর দ্য মেইন আইডিয়া অফ দ্য ফাংশন আর মেথড। এখন রিকারশনের ক্ষেত্রে যেটা হয়, রিকারশনের মধ্যে আমি যে ফাংশনটা বা মেথডটা লিখি, ওই মেথডটাকে যে কল দেওয়া হয়, ওই মেথড কলিংটা নিজের বডির মধ্যেই দেওয়া হয়। এবং এই মেথড কলিংটা নিজেই যেহেতু নিজেকে কল দিচ্ছে, সো এইটার কারণে সে হচ্ছে রিপিটেটিভ কিছু কাজ করে থাকে। সো এই যে রিপিটেটিভ কাজ করার জন্য আমরা যে ফাংশন বা মেথডকে ইউটিলাইজ করি, এটাকেই হচ্ছে বেসিক্যালি রিকারশন বলা হয়। আমি হচ্ছে বেসিক আপাতত কিছু আইডিয়া দিচ্ছি, আপনারা যখন কোড পার্টে যাবেন অথবা আমার কাছ থেকে যখন আমি কোড দেখাবো, তখন হচ্ছে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো মুভিং অন টু দ্য কনসেপ্ট অফ রিকারশন। সো রিকারশনের ক্ষেত্রে এখানে যেটা আমি বলেছিলাম, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ মেথড কলিং ইটসেলফ। তার মানে হচ্ছে এই যে যেই মেথডটা আছে, মেথডটা হচ্ছে নিজেই নিজেকে কল দেয়। এবং এই যে যেই ফাংশন বা মেথডটা, এটাকে হচ্ছে রিকারসিভ মেথড বলা হয়। রিকারসিভ মেথড মানে হচ্ছে নিজেই নিজেকে কল দিবে। এখন নিজে নিজেকে কল দেওয়া বলতে কি বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে, ওগুলো আমি কোডিং পার্টে বুঝাই দিব, বাট আপাতত হচ্ছে থিওরিটা শেষ করি। সো এখানে বলছে উইল কিপ কলিং ইটসেলফ ইফ দেয়ার ইজ নো কন্ডিশন টু স্টপ। তার মানে যদি হচ্ছে ফাংশনটা নিজে নিজেকে কল দিতে থাকে কন্টিনিউয়াসলি, আমরা যদি ফাংশনটাকে মাঝখান থেকে কোনো স্টপ না করি, এটা হচ্ছে ইনফাইনাইট টাইম পর্যন্ত চলতে থাকবে। তার মানে হচ্ছে দেয়ার শুড বি ওয়ান পার্টিকুলার কন্ডিশন, যে পার্টিকুলার কন্ডিশনের কারণে ফাংশনটার কলিং হচ্ছে স্টপ হওয়া উচিত। সো দ্যাট ওয়াজ দ্য মেইন প্রপার্টিস অফ দ্য রিকারশন, the way of problem solving by breaking down a broader problem into smaller part। তার মানে রিয়েল লাইফে আমরা যখন অনেক বড় কোনো প্রবলেম ফেস করি, আমরা তখন কি করি? বড় প্রবলেমটাকে হচ্ছে ছোট ছোট প্রবলেমে হচ্ছে ভাগ করে ফেলি। সো রিকারশনের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম জিনিসগুলাই হচ্ছে করা হয়। অনেকটা বড় প্রবলেমকে বা বড় ফাংশনকে আমরা হচ্ছে রিকারসিভ ওয়েতে কল দিয়ে দিয়ে অনেক বড় একটা কাজ ইজিয়ার ওয়েতে শেষ করে ফেলি। অ্যান্ড এটা মোস্টলি ইউজড অ্যাজ অ্যান অল্টারনেটিভ অফ লুপ, স্পেশালি ওয়েন ইউজিং লুপ ক্যান বি কোয়াইট ডিফিকাল্ট। তার মানে হচ্ছে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম না, যেটাকে হচ্ছে লুপ বলা হয়। তো লুপের মধ্যে আমরা দুই টাইপের লুপ দেখেছি, একটা ফর লুপ আর একটা হচ্ছে ওয়াইল লুপ। কেউ কাইন্ডলি একটু বলবেন লুপ আমরা কেন ইউজ করে থাকি, বাট হোয়াট ইজ দ্য পারপাস অফ লুপ? স্যার, মাল্টিপল আউটপুট। মাল্টিপল আউটপুটের জন্য কি লুপ ইউজ করি? অন্য আর কেউ অ্যাড করতে চান বা কারেক্ট করতে চান? কাইন্ডলি একটু রেসপন্স করলে ভালো হয়। হোয়াট ইজ দ্য পারপাস অফ এক লুপ? কাজ বারবার করার জন্য। ভেরি গুড। একটা কাজ হচ্ছে বারবার করার জন্য। তার মানে একটা কন্টিনিউয়াস কাজ যদি আমি হচ্ছে বারবার করতে চাই, সেটার কারণে হচ্ছে আমি লুপ ইউজ করি। রিকারসিভ ফাংশন বা রিকারশন যেটা, রিকারশন হচ্ছে এক্স্যাক্টলি সেম কাজটাই করে, কন্টিনিউয়াসলি নিজেকে কল দিতে থাকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অনেকটা লুপের মতো কাজ করে। সো এই যে যে রিকারসিভ ফাংশন কলিংটা, এটা হচ্ছে দুইটা প্রসিডিওরে হয়। একটা হচ্ছে বটম টু টপ হতে পারে, অথবা টপ টু বটম হতে পারে। বটম টু টপ বা টপ টু বটম কী জিনিস, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে কোডের মাধ্যমে দেখব। সো রিকারশনের হচ্ছে প্রোস অ্যান্ড কনস কি, মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ রিকারশন, হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ রিকারশন। প্রোস হচ্ছে ইউ মে হ্যাভ টু রাইট লেস অ্যামাউন্ট অফ কোড। তার মানে অনেক বড় একটা প্রবলেমকে আমরা যদি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে কোডটা লিখতাম, কোডটা কিন্তু হচ্ছে অনেক বড় হয়ে যেত। সো কোডটা যাতে বড় না হয়, রিপিটেটিভ কাজ যাতে আমরা ফাংশনের মাধ্যমেই করে থাকি, সেটার কারণেই আমরা হচ্ছে রিকারশন ইউজ করে থাকি। এবং কনস বা ডিসঅ্যাডভান্টেজ কি?
ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের রিকারশনের সময় কমপ্লেক্সিটিটা একটু বেড়ে যায়, অথবা লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের একটু ইন ডেপথ চিন্তা করা লাগে যে আমাদের বেস কেস কী দেওয়া উচিত, ফাংশন কলিংটা কত দূর পর্যন্ত হওয়া উচিত, এখানে আদৌ রিকারশন ইউজ করা যাবে নাকি যাবে না, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি একটু দেখতে হয়। এখন হোয়াট আর দ্য ডিফারেন্সেস অফ লুপস অ্যান্ড রিকারশন? লুপ এবং রিকারশনের বেসিক যদি প্রিন্সিপাল বলি বা বেসিক যেভাবে কাজ করে সেটা নিয়ে যদি কথা বলি, লুপ এবং রিকারশনের মাঝখানে ওরকম কোনো ডিফারেন্স নাই। লুপ যেরকম আমরা ইউজ করি একটা কাজ কন্টিনিউয়াসলি বারবার করার জন্য, রিকারশনও হচ্ছে আমরা সেম প্রসেস বা সেম পার্সপেক্টিভেই হচ্ছে আমরা ইউজ করে থাকি। এখন লুপ কিভাবে কনস্ট্রাক্ট করি? লুপ কনস্ট্রাক্ট করি হচ্ছে উইথ দ্য হেল্প অফ ফর অ্যান্ড ওয়াইল। আর মেথডের ক্ষেত্রে এটা হচ্ছে রিকারশনটা লুপের মতো কিভাবে কাজ করে, মেথড হচ্ছে নিজের বডির মধ্যেই কন্টিনিউয়াসলি নিজেকে কল দিতে থাকে এবং রিপিটেটিভ যে কাজটা হতে থাকে এইটাকেই হচ্ছে বেসিক্যালি রিকারশন বলা হয়। লুপ কন্ডিশন গিভেন টু স্টপ লুপ এক্সিকিউশন অ্যাট আ পয়েন্ট। আমরা যখন কোনো ফর লুপ বা ওয়াইল লুপ লিখি, ওই ফর লুপ বা ওয়াইল লুপে আমরা একটা কন্ডিশন দেই না? কন্ডিশনটা দেওয়ার পিছনে রিজনটা কি? যেমন ইন্ট আই ইকুয়ালস টু 0, তারপর সেমিকোলন, এরপর হচ্ছে একটা কন্ডিশনটা দিই। কন্ডিশনটা কেন দিই? স্যার এক মোমেন্টে লুপটা স্টপ করার জন্য। এক্স্যাক্টলি, যে কোনো একটা মোমেন্টে লুপটা স্টপ করার জন্য। সো লুপটা স্টপ করার জন্য যেরকম আমাদের একটা কন্ডিশন দেওয়া লাগে, রিকারশন বা ফাংশন অথবা মেথড সেটাকে স্টপ করার জন্য আমাদের একটা কন্ডিশন দেওয়া লাগে। সো আমরা রিকারশনের ক্ষেত্রে যখন কন্ডিশনটা দিব সেটাকে হচ্ছে বেস কেস বলা হবে। কেস মানে হচ্ছে দেয়ার ক্যান বি মাল্টিপল কেসেস, মাল্টিপল আউটপুটস অর মাল্টিপল আউটকামস। সো এমন একটা পার্টিকুলার কেস যেই মোমেন্টে হচ্ছে আমাদের বেসিক্যালি রিকারশনটা বা ফাংশন কলিংটা স্টপ করা উচিত, ওইটাকেই বেসিক্যালি আমরা বেস কেস বলে থাকবো, যেই টাইমে হচ্ছে ফাংশন কলিংটা স্টপ হয়ে যাবে, মোর লাইক লুপের কন্ডিশন। মে নট বি ইজি টু রাইট ফর সাম কমপ্লেক্স প্রবলেম। যদি অনেক ধরনের কোনো কমপ্লেক্স প্রবলেম আসে, ফর লুপ দিয়ে ওটা যদি সলভ করতে যাই, ইন দ্যাট কেস আমাদের হচ্ছে একটু হেক্টিক হতে পারে। বাট কমপ্লেক্স প্রবলেম রিকারশনের মাধ্যমে অনেক ইজিলি হচ্ছে সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় ওটা হচ্ছে আমরা যখন সলিউশন করব বা কোড করব তখন হচ্ছে আমরা দেখতে পারবো। ইজ মোর মেমোরি এফিশিয়েন্ট, তার মানে লুপের যেই পার্টটা আছে, লুপের পার্টটা অনেক বেশি পরিমাণ মেমোরি এফিশিয়েন্ট হয়ে থাকে। তার মানে হচ্ছে মেমোরি অনেক কম ইউজ করা হয় ওয়েন উই আর ইউজিং দ্য লুপ। বাট রিকারশন যখন আমরা ইউজ করি বা ফাংশন কলিং যখন আমরা ইউজ করি তখন অনেক বেশি পরিমাণ মেমোরি ইউজ করা হয়। কেন? এটার রিজন হচ্ছে রিকারশন যখন আমরা ইউজ করি তখন আমাদের এক ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করা লাগে। ডেটা স্ট্রাকচার হচ্ছে বিভিন্ন ধরনের মানে হোল্ডিং ভ্যালুর মতো। সো বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার সম্পর্কে আপনারা হচ্ছে সিএসসি 220-তে পড়বেন। সো সিএসসি 220 কোর্সের ওয়ান অফ দ্য ডেটা স্ট্রাকচার যেটা নিয়ে আলোচনা করা হবে দ্যাট ইজ গোয়িং টু বি স্ট্যাক। সো স্ট্যাক কি জিনিস, স্ট্যাক কিভাবে কি কাজ করে, ওইটার হচ্ছে একটা বেসিক আইডিয়া দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে হচ্ছে মেমোরি কেন বেশি পরিমাণ লাগছে। সো ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ স্ট্যাক, আমি হচ্ছে ট্যাবটা চেঞ্জ করেছি, আমি একটা পেন্ট ওপেন করেছি, সবাইকে এটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে। সো স্ট্যাক হচ্ছে অনেকটা এরকম বক্সের মতো। সবাই হচ্ছে প্রিঙ্গলসের যেই প্যাকেটটা থাকে বা প্রিঙ্গলসের যেই বক্সটা থাকে সেটা হচ্ছে সবাই কি দেখছেন? সো এরকম একটা হচ্ছে ডিব্বার মতো বা একটা কৌটার মতো থাকে আর কি। সো এইটার ক্ষেত্রে বেসিক্যালি এরকম যেই ডেটা স্ট্রাকচারটা, এটাকে হচ্ছে ইন জেনারেল আমরা স্ট্যাক বলে থাকি। স্ট্যাক হচ্ছে 110-এ ইন ডিটেলস ওরকমভাবে আপাতত জানার দরকার নাই, স্ট্যাক রিলেটেড কোনো কোয়েশ্চেন আসবে না। বাট আপনাদের কনসেপ্ট বোঝার জন্য আগে থেকে যদি আইডিয়া থাকে তাহলে বেসিক নলেজটা আরও ভালো মতো গ্রো করবে, আপনারা ইন ডেপথ রিকারশনের কনসেপ্ট বুঝতে পারবেন। সো স্ট্যাকের যেই ব্যাপারটা আছে, স্ট্যাকের ক্ষেত্রে স্ট্যাকের প্রিন্সিপাল যে যদি কথা বলি, স্ট্যাকের বেসিক প্রিন্সিপাল হচ্ছে এল আই এফ ও, অথবা যেটাকে হচ্ছে লিফো বলা হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্যার লিফোটা কি জিনিস? লিফোর ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে হচ্ছে আমরা যখন হচ্ছে এই পার্টিকুলার যেই বক্সটার কথা যদি আমি বলি, আমি এটার মধ্যে যদি বিভিন্ন ধরনের জিনিস রাখি, যখন মনে করেন এরকম একটা চিপস রাখলাম, সো এটা সবার নিচে চলে যাবে, তার উপরে এরকম আসবে, তার উপরে এরকম আসবে, তার উপরে এরকম এরকম, লাস্টে হচ্ছে এরকম। সো
এই যে আইটেমটার কথা আমি বলতেছি, যেটা আমি ব্লু মার্ক করে দেখাচ্ছি, এই ব্লু মার্কের আইটেমটা কি সবার লাস্টে এইটার মধ্যে রাখা হয়েছে, বাট এইটা যখন আমি বের করতে যাব এইটাই কি সবার আগে বের হবে না? তার মানে লাস্টে যেই আইটেমটা এখানে রাখা হলো ওইটাই হচ্ছে ফার্স্টে বের হবে। এই ধরনের ডেটা স্ট্রাকচার নিয়ে যদি আমরা কথা বলি সেটাকেই হচ্ছে স্ট্যাক বলা হয়, উইচ ইজ বেসিক্যালি লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। সবার প্রথমে যে আইটেমটা রাখা হবে উইচ ইজ দিস ওয়ান, এটা সবার লাস্টে কিন্তু বের হবে, এবং সবার লাস্টে যে আইটেমটা আমরা রাখবো সেটাই কিন্তু সবার ফার্স্টে বের হবে। এই জন্যই এটাকে লাস্ট ইন ফার্স্ট আউট বলা হয়, এবং এই ডেটা স্ট্রাকচারটার নাম হচ্ছে স্ট্যাক। সবাইকে এটা বুঝতে পারছি? জি স্যার। কারো স্ট্যাক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? স্যার লাস্ট পার্টটা একবার বলতে পারবেন? আচ্ছা, লাস্ট স্যার পার্টে আমি আমি বলে, ইয়েস, কনসেপ্টটা বুঝি নাই। আচ্ছা বুঝেন নাই, ওকে। সো আরেকটা হচ্ছে বেসিক এক্সাম্পল দেই, লেটস সে আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল ক্যান বি দ্য এক্সাম্পল অফ আ লিফট। সো আপনারা মনে করেন হচ্ছে লিফটে তো হোপফুলি সবাই উঠছেন, সো সাপোজ এটা হচ্ছে লিফট। সো লিফটের মধ্যে মনে করেন ফার্স্টে এই মানুষটা আসলো, এই মানুষটাকে হচ্ছে লিফটে যখন গেলাম সে কি লিফটে সবার লাস্টে চলে যাবে? তারপরে হচ্ছে এই গ্রিন কালারের মানুষটা আসলো, গ্রিন কালারের মানুষটাকে হচ্ছে আমি এই লিফটের মধ্যে রাখলাম, সো একে যখন রাখবো সে হচ্ছে এখানে চলে যাবে। এরপরে সাপোজ এই ব্লু কালারের মানুষটা আসলো, লেটস সে দিস ওয়ান, এই পার্সনটা যখন আসলো একে যখন লিফটে আমি ঢুকতে বললাম এ হচ্ছে এই পজিশনে থাকবে। সো এভাবে করে আমি হচ্ছে স্ট্যাকের ভিতরে বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন ধরনের আইটেম রাখতেছি, বাট লিফটটা হচ্ছে এইভাবে হওয়ার পরে এখানে ক্লোজ হয়ে গেল। এরপর একটা নির্দিষ্ট ফ্লোরে গিয়ে লিফটটা যখন ওপেন হবে সবার প্রথমে কোন মানুষটা নামবে বলতে পারবেন? রেড, গ্রিন অর ব্লু? স্যার ব্লু। ব্লু ওয়ান, বিকজ ব্লু ওয়ানটা হচ্ছে সবার লাস্টে এই লিফটের মধ্যে ঢুকেছিল। সো এই যে ডেটা স্ট্রাকচারের কনসেপ্টটা এটাকেই হচ্ছে লিফো বলা হয়। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যে ইন করবে বা লাস্টে যে বেসিক্যালি স্ট্যাকের মধ্যে ঢুকবে যখন বের হবে ওই মানুষটাই হচ্ছে ফার্স্টে বের হবে। সো ব্লু যেহেতু লাস্ট আইটেম বা লাস্ট পারসন টু গেট ইনসাইড দ্য লিফট, যখন লিফট থেকে বের হবে দ্য ব্লু শুড বি দ্য ফার্স্ট পারসন টু গেট আউট ফ্রম দ্য লিফট। সো এই যে ডেটা স্ট্রাকচারটা এটাকেই হচ্ছে স্ট্যাক বলা হয়। সবাইকে এটা বুঝতে পারছি সো ফার? ইয়েস স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলতে পারেন, একটু জাস্ট গো থ্রু করে দেখেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমি ক্লিয়ার আউট করে দিব। আচ্ছা ওকে, ইন দ্যাট কেস হোপফুলি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন দেয়ার ইজ আ টার্ম কল্ড স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো কি জিনিস? মনে করেন এই যে স্ট্যাকটা আছে এই স্ট্যাকে আমার 4টা আইটেম রাখার জায়গা আছে, আমি একটা আইটেম রাখলাম, 2টা আইটেম রাখলাম, 3টা আইটেম রাখলাম, 4টা আইটেম রাখলাম। 5 নাম্বার আইটেমটা যখন রাখতে যাব 5 নাম্বার আইটেমটা কি এই 4 সাইজের স্ট্যাকের মধ্যে রাখা যাবে? না স্যার, স্পেস নাই। রাইট, স্পেস যেহেতু নাই রাখা যাবে না। তার মানে এইটার সময় বা 4টা সাইজের স্ট্যাকের মধ্যে যখন 5 নাম্বার আইটেম রাখতে যাব তখন যেই ধরনের ইরর আসবে সেটাকেই হচ্ছে স্ট্যাক ওভারফ্লো বলা হয়। তার মানে স্ট্যাক ওভারফ্লো মানে কি, আমাদের একটা নির্দিষ্ট সাইজের স্ট্যাক আছে, ওইটার ভিতরে আমি আইটেম একটা একটা করে রাখছি, যখন আইটেম অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে তখন যেই ইররটা থ্রো করবে সেটাকেই হচ্ছে স্ট্যাক ওভারফ্লো বলা হয়। স্ট্যাকের একদম বেসিক আইডিয়া বা বেসিক কনসেপ্ট এবং স্ট্যাক ওভারফ্লো এর বেসিক কনসেপ্ট, এই দুইটা জিনিস কি সবাই বুঝতে স্যার পারছে? তাহলে স্ট্যাক ওভারফ্লো এর কনসেপ্টটা যদি রিকারশনে অ্যাড করি তাহলে এটা কি কোনো রকমের লুপ স্টপ করে দিবে আর বাকি আচ্ছা, কাজ করবে? স্ট্যাক ওভারফ্লো এর সাথে রিকারশনের কনসেপ্ট হচ্ছে, মনে করেন আমি হচ্ছে কোনো বেস কেস দেই নাই। রিকারশনের বেস কেস কি ছিল? রিকারশনের বেস কেস ছিল হচ্ছে কোনো স্টপিং কন্ডিশন থাকবে না, ফাংশন কন্টিনিউয়াসলি নিজেকে কল দিতে থাকবে কতক্ষণ পর্যন্ত? ইনফিনিট টাইম পর্যন্ত। এখন ফাংশন তো ইনফিনিট টাইম পর্যন্ত নিজেকে নিজে কল দিচ্ছে, বাট আমাদের মেমোরি কি ইনফিনিট সাইজের? ইয়েস অর নো? No, sir. নো।
তার মানে হচ্ছে আমাদের মেমোরি যেহেতু ইনফিনিট সাইজের না, তার মানে ইনফিনিট টাইম পর্যন্ত তো কল দেওয়া যাবে না, যে কোনো একটা টাইমে হচ্ছে এটা স্টপ করে ফেলবে, বা যে কোনো একটা টাইমে এটা একটা ইরর থ্রো করবে। ইররটা কি হবে, সেটাই হচ্ছে স্ট্যাক ওভারফ্লো ইরর হবে। তার মানে ফাংশন বারবার কল করতে করতে এমন একটা পজিশনে চলে গেছে যখন মেমোরির মধ্যে আর কোনো আইটেম বা ফাংশন কল করা যাচ্ছে না। এরকম সিচুয়েশন যখন আসবে সেটাকেই হচ্ছে স্ট্যাক ওভারফ্লো বলা হবে। এটাই হচ্ছে জেনারেলাইজ থিওরিটিক্যাল আইডিয়া। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলেন। স্ট্যাক এবং স্ট্যাক ওভারফ্লো বেসিক আইডিয়া, এটার সাথে হচ্ছে কোডের কোনো রিলেশন নাই, এটা জাস্ট রিকারশন কনসেপ্টটা বুঝতে আপনাদেরকে হেল্প করবে। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি বলেন। তাহলে ডাইরেক্টলি আমাদের মেমোরির উপর এটা ইমপ্যাক্ট করবে ইয়েস এই রিকারশনটা। ইয়েস ওকে। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, মুভিং অন টু আওয়ার পার্টিকুলার স্লাইড, যেটা হচ্ছে আমরা বেসিক্যালি পড়ছিলাম। সো এখানে বেসিক্যালি বলা হয়েছিল লুপের কনসেপ্ট যখন পড়ানো হবে, লুপ হচ্ছে আমাদের অনেক বেশি পরিমাণ মেমোরি এফিশিয়েন্ট। কেন মেমোরি এফিশিয়েন্ট? কারণ একটা নির্দিষ্ট টাইমে কন্ডিশন অনুযায়ী হচ্ছে স্টপ হয়ে যাবে, বাট there is a possibility of stack overflow error in recursion। কেন? কারণ কোনো কারণে আমাদের যদি বেস কন্ডিশনে রিকারশন বা ফাংশন কলিংটা ম্যাচ না করে, ওইটা হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে ফাংশন কল দিতে 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 একটা টাইমে স্ট্যাক ওভারফ্লো দিয়ে দিবে। এই কনসেপ্টটা বোঝানোর জন্যই আপনাদেরকে আমি স্ট্যাকের কনসেপ্ট বুঝালাম, এবং যখন আমি রিকারশন কিভাবে কাজ করে বুঝাবো, ইন দ্যাট কেস স্ট্যাকের কনসেপ্টটা আপনাদেরকে বুঝতে হেল্প করবে। বাট সো ফার এই যে লুপ এবং রিকারশনের বেসিক আইডিয়া এবং ডিফারেন্স, এটা কি বোঝা গেছে এভরিওয়ান? জি স্যার। আচ্ছা ওকে। সো এখন রিকারশনের কনসেপ্ট বা রিকারসিভ মেথডে যদি যাই, রিকারসিভ মেথডে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে রিকারসিভ কেস। কেস হচ্ছে অনেকটা সিচুয়েশনের মতো, যে রিকারসিভ ফাংশন বা রিকারসিভ মেথডটা কোন সিচুয়েশনে যাবে, আইদার হচ্ছে বেস কেসে যাবে অথবা রিকারসিভ কেসে যাবে। এখন বেস কেসে যখন যাবে তখন কি হবে, টার্মিনেশন কন্ডিশন অফ দ্য রিকারশন প্রসেস। তার মানে কন্টিনিউয়াসলি ফাংশনটা নিজেকে নিজে কল দিচ্ছে, দিতে 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 এমন একটা কন্ডিশন থাকা উচিত যেই টাইমে হচ্ছে ফাংশন আর নিজেকে নিজে কল দিবে না, লাস্ট কেসে চলে আসবে। এই ধরনের কেসকেই হচ্ছে বেস কেস বলা হয়। বেস কেস বাদে আরেকটা যেই কেস আছে সেটাকে রিকারসিভ কেস বলা হয়। নাম দেখেই অলরেডি বুঝতে পারতেছেন, রিকারসিভ কেস মানে হচ্ছে একটা ফাংশন কন্টিনিউয়াসলি নিজেকে কল দিবে। কতক্ষণ পর্যন্ত কল দিবে? যতক্ষণ পর্যন্ত না সে বেস কেসে পৌঁছাচ্ছে। বেস কেসে যখন পৌঁছাবে তখন হচ্ছে রিকারসিভ ফাংশন অথবা রিকারসিভ মেথডটা স্টপ হয়ে যাবে। তার মানে রিকারসিভ মেথডের দুইটা কেস থাকে, একটা হচ্ছে বেস কেস, কখন রিকারসিভ মেথডটা স্টপ করা উচিত, এবং রিকারসিভ কেস, যে কতক্ষণ পর্যন্ত রিকারশন নিজেকে নিজে কল দিতে থাকবে। কতক্ষণ পর্যন্ত কল দিবে? যতক্ষণ পর্যন্ত সে বেস কেসে পৌঁছাবে না। আর এরকম সিচুয়েশন যদি আসে, সে বেস কেসে পৌঁছাচ্ছে না, ইনফিনিট টাইম পর্যন্ত নিজেকে নিজে কল দিচ্ছে, তখন যেই ইররটা থ্রো করবে দ্যাট ইজ গোয়িং টু বি স্ট্যাক ওভারফ্লো। সবাই কি এটা বুঝছি? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলেন। আচ্ছা বেস কেসের ঘটনা হচ্ছে রিকারশনের মধ্যে বা রিকারসিভ মেথডের মধ্যে আমরা এরকম একটা কন্ডিশন বা এরকম একটা কেস দিয়ে থাকি যেটার মধ্যে গেলে আমাদের রিকারশনটা বা রিকারসিভ মেথডটা স্টপ হওয়া উচিত। ফর লুপ বা ওয়াইল লুপে যেরকম কন্ডিশন দেই কতক্ষণ পর্যন্ত লুপ চলা উচিত, রিকারসিভ মেথডেও আমরা একটা কন্ডিশন দেই কতক্ষণ পর্যন্ত রিকারসিভ কেস পর্যন্ত চলা উচিত। সো যতক্ষণ পর্যন্ত চলে ওই রিকারসিভ ফাংশনটা টার্মিনেট হয়ে যাবে, মানে আর কখনো নিজেকে নিজে কল দিবে না, ওই যেই কন্ডিশন বা ওই যেই কেসটা, সেটাকেই হচ্ছে বেস কেস বলা হয়। আমি এখন পর্যন্ত কোডিং পার্ট কিছুই দেখাই নাই, আমি জাস্ট থিওরি বুঝাচ্ছি। থিওরি যদি প্রপারলি বুঝেন কোডের সাথে রিলেট করতে পারবেন অ্যান্ড তখন আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সামিহা বুঝা গেল? আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন্স? স্যার তাহলে ব্রেকের কেস কি আলাদা? মানে আমরা যে লুপে ব্রেক দেই, ব্রেকের কেস তো আলাদা। ব্রেক মানে কি, যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে হচ্ছে স্টপ করে ফেলা উচিত। ইন সামওয়াট সিমিলার, বাট ব্রেকের সাথে রিকারসিভ ফুললি ম্যাচ হবে না। রিকারসিভ যখন পড়বেন তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার। ওকে, সো
এখন আসি হচ্ছে রিকার্সিভ ফাংশন বা রিকারশনের স্ট্রাকচারে। রিকারশন অনেকটা দেখতে কীরকম হয়, রিকারশন হচ্ছে এক্স্যাক্টলি আপনারা মেথড যেভাবে লেখেন এক্স্যাক্টলি সেম ওয়েতেই লেখা হয়, বাট দেয়ার আর টু টাইপ অফ কেসেস। একটা হচ্ছে রিকার্সিভ কেস, আরেকটা হচ্ছে বেস কেস। সো ফাংশন যখন আমরা লিখি প্রথমে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার লিখি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অর হোয়াটসোএভার। এরপরে হচ্ছে স্ট্যাটিক লিখি, স্ট্যাটিকের পরে আমরা হচ্ছে রিটার্ন টাইপ দেই যে কোন টাইপের জিনিসপত্র আমাদের রিটার্ন করা উচিত। এরপরে হচ্ছে আমরা মেথডের নাম লিখি। সো এখানে আমি মেথডের যেই নামটা লিখেছি সেটার নাম হচ্ছে রিকার্সিভ মেথড। রিকার্সিভ মেথডের পরে আমরা হচ্ছে আর্গুমেন্টের মধ্যে কোনো প্যারামিটার দিতেও পারি অথবা নাও দিতে পারি, এক্স্যাক্টলি সেম অ্যাজ ফাংশন আর মেথড। এরপরে হচ্ছে এই ফাংশনটার মধ্যে বা মেথডটার ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইফ কন্ডিশন, আরেকটা হচ্ছে এলস কন্ডিশন। সো এলস কন্ডিশন আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ যেটা আমি বলেছিলাম যদি ফাংশনের ভিতরে লাস্ট ক্লাসে বা গতকালকে যেটা দেখানো হলো কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি রিটার্ন পাওয়া যায় এর পরের পার্টগুলো বা এর পরের কোড পার্টগুলো কিন্তু আর এক্সিকিউট হয় না। সো আমি যখন রিকারশন ফাংশন লিখবো তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। সো এখন আসি কন্ডিশনের ভিতরে বলা আছে ইফ বেস কেস কন্ডিশন ইজ স্যাটিসফাইড তাহলে ফাইনাল ভ্যালুটা রিটার্ন করা উচিত। তার মানে এইটা হচ্ছে আমার বেস কেস, আমি একটা কন্ডিশন দিব, কন্ডিশনটা যখন স্যাটিসফাইড হবে ওর হচ্ছে ফাইনাল ভ্যালুটা রিটার্ন করা উচিত, মানে ও তখন আর নিজেকে নিজে কখনোই কল দিবে না। দিস ইজ বেসিক্যালি দ্য বেস কেস। আর এলসের মধ্যে কি লেখা আছে, এলসের মধ্যে দেখেন একটা ফাংশনকে কল দেওয়া হচ্ছে যেটার নাম হচ্ছে রিকার্সিভ মেথড। রিকার্সিভ মেথড কি জিনিস, এই যে যেই ফাংশনের বডির মধ্যে আমরা আছি এই ফাংশনটার নামে কিন্তু রিকার্সিভ মেথড। তার মানে খেয়াল করে দেখেন এই রিকার্সিভ মেথড ফাংশনটা কি নিজের বডির মধ্যে নিজেকেই কল দিচ্ছে না, তার মানে এই যে যেই কন্টিনিউয়াসলি নিজেকে নিজে কল দেওয়ার ব্যাপারটা এটাই হচ্ছে রিকার্সিভ কেস। তার মানে রিকার্সিভ কেসে কন্টিনিউয়াসলি কাজ চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত বেস কেস কন্ডিশনে না পৌঁছানো হয়। বেসিক রিকার্সিভ মেথডের আর্কিটেকচার কি বোঝা গেছে? ইয়েস স্যার। রিকার্সিভ মেথডের আর্কিটেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলেন। স্যার এখানে আর্গুমেন্টটা হচ্ছে নরমালি আমরা অন্য মেথডে যখন আমরা দিই এ বি বা ওভাবে দিলে ওভাবে তো কল করব। ফাংশন যা রিকার্সিভ ফাংশন সেম জিনিস। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওকে, সো এরপরে হচ্ছে স্লাইডে আমাদের কিছু কোডিং এক্সাম্পল আছে, আমরা হচ্ছে স্লাইডের থ্রু হচ্ছে গো থ্রু করব না, আমরা ডিরেক্টলি হচ্ছে ডক্টর জাভায় চলে যাই। সো ডক্টর জাভার ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা এখানে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ইউজ করলাম। স্যার এইটার মানে কি, এটা আমি গতকালকে ক্লাসে করিয়েছিলাম, স্যার সব লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য। ভেরি গুড। ইউটিলের ভিতরে যত ধরনের লাইব্রেরি আছে, অ্যারেস বলেন, স্ক্যানার বলেন, অথবা অন্য যে কোনো ধরনের যা যা প্রপার্টি বা লাইব্রেরি আছে সবগুলোকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, ইন দ্যাট কেস আমি হচ্ছে ইম্পোর্ট জাভা ইউটিল স্টার লিখতে পারি। আপনাদের যদি এই জিনিসটা কনফিউজিং লাগে আপনারা হচ্ছে স্ক্যানারও লিখতে পারেন। স্ক্যানার লেখা মানে হচ্ছে স্পেসিফিক্যালি স্ক্যানারটা বা স্ক্যানার ফাইল অথবা স্ক্যানার লাইব্রেরিকে অ্যাক্সেস করা, আর স্টার লেখা মানে হচ্ছে যত ধরনের ইউটিলিটি লাইব্রেরি আছে সবগুলাকে একসাথে অ্যাক্সেস করা। আপনাদের পার্সপেক্টিভ অনুযায়ী এতটুকু মনে রাখলেই হবে। সো ইম্পোর্ট জাভা ইউটিল স্ক্যানার লিখলাম, ফাইন। এরপরে লিখলাম হচ্ছে পাবলিক ক্লাস রিকারশন প্র্যাকটিস। আমি যেই ক্লাসটা ক্রিয়েট করছি সেটার নাম দিলাম আমি রিকারশন প্র্যাকটিস। এরপরে আমি হচ্ছে নিচে গিয়ে স্যার একটা কোশ্চেন বলেন। পাবলিক যদি না দেয় উনি জাস্ট ক্লাস লিখি কোনো সমস্যা নাই, পাবলিক যদি না দেন শুধু ক্লাস দিয়ে যদি শুরু করেন ওটা ডিফল্ট ওয়েতে পাবলিক দিয়ে শুরু হয়, দ্যাট ইজ দ্য ডিফল্ট ভ্যালু। ওকে স্যার। ওকে, সো এখন আসি এরপরে হচ্ছে আমরা বেসিক্যালি কি লিখি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তার মানে এখানে হচ্ছে মেইন মেথড লিখলাম, স্ট্রিং থার্ড ব্র্যাকেট আর্টস আর্গুমেন্ট স্ট্রিং এভরিথিং যা যা আছে সব কিছু দিলাম। এরপরে হচ্ছে ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। সবার প্রথমে আসি, আমি একটা মেথড ক্রিয়েট করতে চাচ্ছি। নর্মাল কালকের ক্লাসে যা দেখানো হয়েছে এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে রিপিট করব। যেই ফাংশন বা যেই মেথডটার নাম দিব আমি সাম নাম। সাম নাম বেসিক্যালি আমাকে কি করবে, সাম নামের মধ্যে খেয়াল করে দেখেন আমি একটা আর্গুমেন্ট পাস করছি উইচ ইজ বেসিক্যালি 5। সাম নাম আমাকে কি করবে, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলা নাম্বার যোগ করে এরপরে হচ্ছে সে রিটার্ন করবে। সো
সাম নাম ফাংশনটার জন্য আমাদের অবভিয়াসলি ফাংশনটা লেখা উচিত। সো এখানে যদি আমি সাম নাম ফাংশনটাকে লিখি, সবার প্রথমে কি লিখব? পাবলিক, তারপরে হচ্ছে স্ট্যাটিক, এরপরে হচ্ছে ইন্ট লিখলাম। স্যার এই ইন্টটা মানে কি? রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ, ভেরি গুড। সো এই ফাংশনটা কি রিটার্ন করবে ওটাই হচ্ছে ইন্টের মাধ্যমে লিখলাম। এরপর আমরা ফাংশনের নাম লিখলাম উইচ ইজ বেসিক্যালি সাম নাম। সাম নামের ভিতর আমি একটা প্যারামিটার পাস করছি উইচ ইজ বেসিক্যালি ইন্ট নাম। সো এইটা কি করে, এই যে যেই 5 নাম্বারটা পাস করা হয় এইটা হচ্ছে নাম ভ্যারিয়েবলটা ক্যাচ করে। এতটুকু পর্যন্ত গেল। এরপরে আমি যে সবগুলা নাম্বার যোগ করব 1 থেকে 5 পর্যন্ত, সেটার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা উচিত, যেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে টোটাল। টোটালটা কি করবে, 1 থেকে 5 পর্যন্ত সবগুলা নাম্বার যোগ করে ওই সামেশনটা হচ্ছে টোটালেই রাখবে। সো ইনিশিয়ালি যেহেতু কোনো কিছু সাম করি নাই, আমি টোটালের ভ্যালু হচ্ছে 0 রাখলাম। এরপরে আসি, আমি একটা ফর লুপ চালাবো। লুপটা কেন চালাচ্ছি? কারণ 1 থেকে 5 পর্যন্ত আমি সবগুলা নাম্বার যোগ করব, এটা হচ্ছে রিপিটেটিভ কাজ। অ্যান্ড আমরা জানি যখনই আমরা রিপিটেটিভ কাজ করি তখনই হচ্ছে আমরা লুপ ইউজ করি। সো আমরা এখানে লিখলাম ফর ইন্ট i ইকুয়ালস টু 1, i লেস দেন অর ইকুয়ালস টু নাম অ্যান্ড i প্লাস প্লাস। তার মানে 1 থেকে শুরু হবে, 5 পর্যন্ত চলবে, 1 করে করে ইনক্রিমেন্ট হবে। এরপরে বডির মধ্যে, ফর লুপের বডির মধ্যে আমরা কি লিখলাম? টোটাল প্লাস ইকুয়ালস টু i। তার মানে হচ্ছে প্রথমে 1 যোগ হবে, টোটালের সাথে টোটাল প্লাস i যোগ হবে, তার মানে টোটালের ইনিশিয়াল ভ্যালু কত? 0, i এর ভ্যালু হচ্ছে 1। সো প্রথমে 1 অ্যাড হবে, তারপর হচ্ছে টোটালের সাথে 2 অ্যাড হবে, তারপরে 3 অ্যাড হবে, 4 অ্যাড হবে, 5 অ্যাড হবে, এবং সবগুলো যখন অ্যাড হয়ে যাবে লুপটা শেষ হয়ে যাবে। লুপটা শেষ হওয়ার পরে কি করছি? রিটার্ন টোটাল করছি। রিটার্নটা যখন করব, এই টোটাল ভ্যালুটা কোথায় রিটার্ন করবে কেউ বলতে পারবেন? মেইন ফাংশনে। মেইন ফাংশনে। মেইন ফাংশনে, ভেরি গুড। তার মানে হচ্ছে যেখান থেকে সাম নাম ফাংশনটা কল করা হয়েছিল। সো সাম নাম ফাংশনটা কোথা থেকে কল করা হয়েছিল? এখান থেকে কল করা হয়েছিল। সে এখানে ভ্যালুটা রিটার্ন করবে এবং সবার লাস্টে হচ্ছে ওই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। সো সাম নাম ফাংশনটা বা মেথডটা কিভাবে কাজ করে এটা কি সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। সো আমি হচ্ছে কম্পাইল করি, কম্পাইল হলো, দেন হচ্ছে বেসিক্যালি রান করলাম। সো রান যদি করি আমার হচ্ছে 15 আসবে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 সবগুলা নাম্বার যদি যোগ করেন দেখবেন হচ্ছে টোটাল রেজাল্ট আসে হচ্ছে 15। তার মানে হচ্ছে আমার এখানে 15 আসতেছে। এতটুক পার্ট পর্যন্ত সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। সো আমরা এখানে বেসিক্যালি যেটা করলাম, সাম নাম নামে একটা ফাংশন কল করলাম, যেটার মধ্যে আমি বেসিক্যালি একটা লুপ চালাচ্ছি। লুপটা কি করে, যেই নাম্বারটা পাস করা হয় ওই নাম্বারটাকে কন্টিনিউয়াসলি লুপের মাধ্যমে যোগ করে করে দেন হচ্ছে ভ্যালুটাকে রিটার্ন করে। সবাই কি এটা বুঝতে পারছি? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলেন। আচ্ছা, সো এখন আমরা বেসিক্যালি যেটা করব, এই যে যেই সামনাম ফাংশনটা আছে, সামনাম টাইপেরই আমরা আরেকটা ফাংশন লিখব, যেটার নাম দেব হচ্ছে আমি সামনাম আর। এবং সামনাম আরটার মধ্যে আমি কি করব, আমি হচ্ছে মাত্র যেই সামনামের কাজটা করলাম এই ফাংশনটাকেই আমি রিকারশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তার মানে এটাকে একটা রিকারসিভ ফাংশন বানায় ফেলবো। রিকারসিভ ফাংশন বানানোর পরে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে নিজে কল দিয়ে দিয়ে আমাকে হচ্ছে টোটাল সামেশন করে দিবে। সো আমি যদি হচ্ছে ফাংশনটা লেখার আগে বেসিক একটা আইডিয়ায় আসি, চিন্তা করে দেখেন আমাদের 1 থেকে 5 পর্যন্ত একটা নাম্বার যোগ করা লাগবে। তার মানে সবার প্রথমে আমি যদি আসি 5, এরপরে কি আমার হচ্ছে 1 প্লাস 4 যোগ করা উচিত, তারপর হচ্ছে 1 প্লাস বেসিক্যালি এভাবে মানে ইট গোজ অন অ্যান আ কন্টিনিউয়াস প্রসেস। সবার ফার্স্টে 1 যোগ হবে, তারপর হচ্ছে 2 যোগ হবে, তারপরে 3 যোগ হবে, তারপরে 4 যোগ হবে, তারপরে 5 যোগ হবে। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারতেছি? ইয়েস। আচ্ছা, ওকে। সো আমরা কি ব্যাপারটা এরকমভাবে করতে পারি না? সো সাম নামের ভিতর যখন আমরা 5 মানে পাস করি তখন হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে যোগ করে দেয়। আমি যদি সাম নামের ভিতরে 4 পাস করতাম তাহলে আমার কি হতো? 1 2 3 4 প্লাস 1 করতে 2 3 4 প্লাস করে দিত। যদি 3 প্লাস করতাম 1 2 3, যদি 2 পাস করতাম 1 2। তার মানে কাইন্ড অফ নিজেকে কল দেওয়ার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। সো এই পার্টটুকু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা যদি সাম এখানে হচ্ছে 5 করি এবং 5 প্লাস
সাম নাম 4 করি, ইট উইল ওয়ার্ক এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। কারণ সাম নাম কি করবে, 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো যোগ করে আমাকে এখানে একটা রেজাল্ট দিবে, রেজাল্টের সাথে 5 অ্যাড করলেই হবে। আবার এটাকে আমি এরকমভাবেও লিখতে পারি 5 প্লাস 4 প্লাস সাম নাম 3, সামথিং লাইক দিস। সবাইকে এটা বুঝতে পারতেছি কিভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে নিজে কল দিচ্ছে? লজিক কি বোঝা Yes, যাচ্ছে? sir. আচ্ছা, ওকে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমার আপনাদের কাছে, আমি রিকার্সিভ কেসটা তো আপনাদেরকে বলে দিলাম। এই যে যেই পার্টিকুলার ফাংশনটা, এইটার বেস কেস কি হওয়া উচিত? বেস কেস আপনাদের অ্যান্সার করার আগে আমি বেস কেসের ডেফিনেশনটা বলে দিই। বেস কেস মানে হচ্ছে ফাংশনটা কখন স্টপ হওয়া উচিত বা ফাংশন কলিংটা কখন স্টপ হওয়া উচিত। বেস কেসটা কখন হওয়া উচিত বা কি হওয়া উচিত, একটু অ্যান্সার করেন তো। Sir, আমরা কি ডিক্রিজিং ওয়েতে যাচ্ছি আর ইনক্রিজিং ওয়েতে? আমরা হচ্ছে ডিক্রিজিং ওয়েতে যদি যাই, তাহলে 0 হলে 0. আচ্ছা 0, ওকে। সো 0-র আগে দেখেন, 0 যদি আমাদেরকে সামনাম করতে বলে, 0-র রিটার্ন কত দিবে? আমাকে 0ই দিবে না? এটা কি সবাই বুঝতে পারতেছি? Yes, sir. আচ্ছা, হোয়াট অ্যাবাউট 1? 1 যদি 1 sum num 1 1. প্লাস 0, দিন শেষে তো আমাকে 1ই দিচ্ছে, রাইট? Yes, sir. আচ্ছা, যদি 2 দেই, ইন দ্যাট কেস ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়, বিকজ 2 দিলে কি হয়, 1 প্লাস 2 এভাবে করে যোগ হচ্ছে। সো ইন দ্যাট কেস আমি বেস কেস 1ই ধরতে পারি, বিকজ যখন আমার হচ্ছে 1 পৌঁছায় যাবে তখনই হচ্ছে আমার ফাংশন কলিংটা স্টপ হওয়া উচিত। এখন হচ্ছে আমি বেসিক কোডিংয়ের আইডিয়া দিই, তাহলে হচ্ছে লজিকের সাথে রিলেট করতে পারবেন। সো খেয়াল করে দেখেন, আমি হচ্ছে সাম নাম আর এই যে যেই ফাংশনটা আছে, এই ফাংশনটাকে হচ্ছে বেসিক্যালি এখান থেকে কল দিলাম। সো সাম নাম আর নামে আমি হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন লিখেছি বা মেথড লিখেছি, এক্স্যাক্টলি সেম আপনারা উপরে যেটা করেছিলেন ওইটাই করছি, পাবলিক স্ট্যাটিক ইন্টিজার টাইপ, বিকজ ইন্টিজার রিটার্ন করবে সাম নাম এবং ইন্ট নাম, আর্গুমেন্ট পাস করছি বিকজ ওর তো একটা নাম্বার নেওয়া লাগবে। ওকে, এখন আসি হচ্ছে ইফ কন্ডিশনে। ইফ কন্ডিশনে আমি কি লিখছি, নাম্বারটা যদি 1 হয় তাহলে আমার 1ই রিটার্ন করা উচিত, কারণ সাম নামের ভিতরে যদি 1 পাস করা হয় দিন শেষে রেজাল্ট কি আসবে, আমার 1ই আসবে না। তার মানে শুডেন্ট দিস বি দ্য বেস কেস? সবাইকে এটা বুঝতে হুম। পারলাম? Yes, sir. কারো কোনো কোয়েশ্চেন থাকলে বেস কেস নিয়ে কাইন্ডলি বলেন, বিকজ দিস ইজ আ ভেরি ক্রুশাল পার্ট। Sir, why couldn't we use 0? বিকজ 0 হচ্ছে ইউজ করা যেত, বাট হচ্ছে 0 যদি ইউজ করি, সাম নাম অফ 0 কি দিত? আমাকে 0ই দিত। সাম নাম অফ 1 কি দিত? আমাকে 1ই দিচ্ছে। তার মানে আমি হচ্ছে একটা স্টেপ কমায় ফেললাম, কারণ আপনি যদি 0 পর্যন্ত হচ্ছে চালাতেন তাহলে হচ্ছে 1-এর জন্য একবার সাম নাম কল দেওয়া লাগতো, বিকজ বাট দিন শেষে তো রেজাল্ট 1ই আসতো। বুঝা গেছে কনসেপ্টটা? সো আমি হচ্ছে একটা স্টেপ কমায় ফেলতেছি, দ্যাটস ইট। Are we making it more efficient? Yes, we are making it more efficient. Okay. অলরাইট, সো কোয়েশ্চেন আছে বেস কেস নিয়ে আর কারো? ওকে, সো এইটা গেল হচ্ছে বেস কেসের পার্ট। এখন আসি হচ্ছে রিকার্সিভ কেসের পার্ট। সো রিকার্সিভ কেসের পার্ট কি দেখেন, এলস রিটার্ন নাম, এই নামটা আমি কেন দিচ্ছি, কারণ আমি যদি লজিকের সাথে ম্যাচ করাই, সবার প্রথমে আমি বেসিক্যালি কি করছিলাম, 5-এর সাথে সাম নাম অফ 4 কল দিচ্ছিলাম, তারপরে কি 5 প্লাস 4 প্লাস সাম নাম অফ 3। Yes, sir. তার মানে দিন শেষে হচ্ছে ইনিশিয়ালি যেই ফাংশনটা বা যেই নাম্বারটা দিয়ে কল দেওয়া হয়েছিল সেটা অ্যাডিশনে রাখাই উচিত। সো আমরা যদি একটু বেসিক্যালি ট্রেস করি, নামের মধ্যে প্রথমে 5 আসবে প্লাস সাম নাম অফ আর, 5 প্লাস সাম নামের ভিতরে কি পাঠানো উচিত ছিল, 4 পাঠানো উচিত ছিল। তার মানে নাম মাইনাস 1-এ আমি কি পাস করছি, 4 পাস 4 করছি। এরপরে যখন এটা কন্টিনিউয়াসলি কল হবে, এরপরে 3 কল হবে, 2 কল হবে, 1 কল হবে, এবং সবার লাস্টে যখন 1 এখানে কন্ডিশনের সাথে মিলে যাবে ও হচ্ছে আমাদেরকে 1 রিটার্ন করে দিবে। এইভাবে করে আমরা হচ্ছে রিকার্সিভ ফাংশন বা রিকারশন হচ্ছে লিখতে পারি। এখন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে এইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ট্রেস করে দেখাই। সো let's start with the new part. ওকে, সো রিকারশন বোঝানোর জন্য আমি হচ্ছে আপনাদেরকে শুরুতে একটা ডেটা স্ট্রাকচার দিয়ে দেখিয়েছিলাম। হোয়াট ওয়াজ দ্যাট? দ্যাট ওয়াজ বেসিক্যালি স্ট্যাক।
সো আমি হচ্ছে বেসিক্যালি স্ট্যাক থেকেই হচ্ছে স্টার্ট করি সো লেটস সে ওকে দিস ইজ মাই স্ট্যাক সো এইটার ভিতরে সবার প্রথমে কোড যখন কম্পাইল করে রান করি কোন ফাংশন অথবা কোন মেথড কল হয় একটু বলেন তো Main. মেইন ভেরি গুড সো সবার প্রথমে হচ্ছে আমার মেইন কল হলো ডান মেইন ফাংশনের ভিতরে যদি হচ্ছে আমি একটু দেখি মেইন ফাংশনের ভিতরে আমি কিন্তু হচ্ছে সাম নাম অফ 5 কল দিচ্ছিলাম সো মেইন ফাংশনের ভিতরে দ্য থিং দ্যাট আই অ্যাম অ্যাকচুয়ালি কলিং ইজ বেসিক্যালি সাম নাম 5 সো সাম নাম অফ 5 যখন কল দেওয়া হলো এই ফাংশনটা যেহেতু কল দেওয়া হচ্ছে এইটাকে আবার স্ট্যাকের মধ্যে নেওয়া হবে সো আমি হচ্ছে বারবার সাম নাম না লিখে আমি হচ্ছে SNR এই জিনিসটা ইউজ করি সো এটার ভিতরে 5 কল দেওয়া হলো সো 5 যখন কল দেওয়া হবে আমি যদি আমার সাম নাম আর ফাংশনে যাই এখানে দেখবেন সো সাম নাম অফ আর এ যখন আসতেছে সো এইটার ক্ষেত্রে নাম্বার ইকুয়ালস টু 5 ইফ কন্ডিশনে নাম ইকুয়ালস টু 1 এই কন্ডিশন কি ট্রু নাকি ফলস False. ফলস ওকে তার মানে হচ্ছে এলস কন্ডিশনে যাবে এলস কন্ডিশনে লেখা কি আসতেছে রিটার্ন নাম প্লাস সাম নাম অফ নাম -1 তার মানে সাম নাম অফ আর ফাংশনের মধ্যে কি হচ্ছে 5 প্লাস সাম নাম রিকারসিভ নাম -1 নামের ভ্যালু ছিল 5 -1 করলাম তার মানে হচ্ছে 4 পাস হবে সো এখানে কি আবার আরেকটা ফাংশন কল হচ্ছে না এতটুক পর্যন্ত সবাই বুঝতে পারতেছি Yeah. ওকে সো সাম নাম অফ 4 কল হলো সো সাম নাম অফ 4 যেহেতু কল হলো সো এখানে আবার 4 কলটা যাবে 4 যখন কল হবে আবার মেথড বদলিয়ে আসি নামের মধ্যে এখন আছে 4 ইজ ইকুয়ালস টু কি 1 ইফ কন্ডিশনে ট্রু অর ফলস False. False. ফলস যদি হয় তাহলে হচ্ছে এলসে যাবে এলসে কি দেখতেছি এলসে দেখতেছি হচ্ছে রিটার্ন করা লাগবে 4 প্লাস সাম নাম রিকারসিভ অফ 4 -1 তার মানে সাম নাম রিকারসিভের মধ্যে 3 পাস হবে সো 3 ফাংশনটা যেহেতু কল হচ্ছে আবার আমরা এই স্ট্যাকের মধ্যেই ভ্যালুটা রাখবো সাম নাম আর ইকুয়ালস টু 3 এবং ওয়ান থিং ইউ শুড রিমেম্বার ইজ দ্যাট এই যে যেই ফাংশনগুলো কল হচ্ছে এগুলার কিন্তু এক্সিকিউশন শেষ হয়ে যায় না কারণ একটার ভিতরে আরেকটা কল দেওয়া হয়েছে আরেকটার ভিতরে আরেকটা কল দেওয়া হয়েছে দ্যাটস ইট সো সাম নাম অফ 3 তে যদি যাই এক্স্যাক্টলি দ্য সেম 3 এর ভ্যালু কি 1 এর সমান অ্যান্সার হচ্ছে না তার মানে হচ্ছে এলসে যাব সো এখানে কি আছে রিটার্ন নাম সো নামের ভ্যালু হচ্ছে 3 প্লাস সাম নাম অফ আর 3 -1 তার মানে আবার একটা ফাংশন কল দেওয়া হবে যেটা বেসিক্যালি সাম নাম অফ আর অফ 2 সো SNR অফ 2 কল দেওয়া হলো 2 যখন কল দেওয়া হবে 2 ইজ ইকুয়ালস টু কি 1 অ্যান্সার হচ্ছে না তার মানে এলসে যাবে এলসে কি লেখা আছে 2 প্লাস সাম নাম আর অফ 1 এখন হচ্ছে 1 কল দেওয়া হলো সো বেসিক্যালি ইট শুড বি 2 -1 আমি একবারে লিখেছি সো 2 -1 হলে এখানে হচ্ছে সাম নাম আর অফ 1 কল হচ্ছে এখন আসি সো এখন যদি আমি এটা নিয়ে বেসিক্যালি ডিসাইড করি বা ডিসকাস করি সাম নাম অফ আর এর মধ্যে নামের ভ্যালু কত পাস করা হচ্ছে 1. এন্ড এখানে কি ইফ কন্ডিশন ম্যাচ করে Yes. ইয়েস তার মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 1 ম্যাচ করতেছে যদি ম্যাচ করে তাহলে আমার কত রিটার্ন করা উচিত 1. 1 রিটার্ন করা উচিত সো এখন আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ একটু আসি এটাকে হচ্ছে ডিফারেন্ট পেন দিয়ে লিখি সো সাম নাম অফ 1 আমাকে হচ্ছে 1 রিটার্ন করবে এই যে যেই 1টা রিটার্ন করবে এটা কি এই লোকেশনটাতে রিটার্ন করবে না Yes. আচ্ছা সো এই লোকেশনে বসে গেল হচ্ছে 1 2 প্লাস 1 কত হয় 3. 3 আচ্ছা সো এই 3 যখন হয়ে যাবে এইটার এক্সিকিউশন তো শেষ সো 2 প্লাস 1 3 যখন হয়ে যাবে সাম নাম অফ আর অফ 2 এটারও এক্সিকিউশন শেষ হয়ে যাবে এক্সিকিউশনটা যখন শেষ হয়ে যাবে তখন আবার কোথায় যাবে যেখান থেকে কল দেওয়া হয়েছিল সবাইকে এটা বুঝতে পারতেছি Yes, sir. আচ্ছা এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন Sir, how does the value of num keep changing? Because we're not exactly decrementing or incrementing num, right? No, we are actually decrementing the num. If you see this, while calling that particular function, we are calling it something like sum num r
num minus 1, right? সো ইন Yes, দ্যাট sir. কেস আমরা তো হচ্ছে বেসিক্যালি একটা ভ্যালু মাইনাস করেই ফাংশনটাকে বারবার কল দিচ্ছি। সো ও যখন এই ভ্যালুটার মধ্যে যাবে তখন তো হচ্ছে অলওয়েজ একটা ডিক্রিজ করে করে কল হবে না? Sir, but that's not decrementing the value of num. We're not changing the value of num. Num is still 5, right? No, num is not still 5. Understand this. So suppose, let's say, according to your logic, initially the value of num is 5, right? Yes, sir. Okay. 5 is not equals to 1, going on to the else condition. The value of num is 5 in here. Plus, when you're calling sum num of r, which number are you passing? 4. 4. So that becomes the new num. Yes, that basically becomes the new num of the next function. Okay, I got it, sir. Okay, so that's how it's decreasing. So moving on to the basic স্যার tracing. Yes. তাহলে এটা ফ্র্যাকটালের মতো কাজ করতেছে, বুঝি নাই। মানে কাইন্ড অফ ফ্র্যাকটালের মতো। ফ্যাক্টোরিয়ালের কথা এই- বলতেছেন? না ফ্র্যাকটাল ফ্র্যাক্টাল বলতে? যে ম্যাথে স্যার যে সে কয়টা গ্রাফ থাকে যে আচ্ছা, right, যত right. zoom হ্যাঁ, করবো, হ্যাঁ, হ্যাঁ, ই করতে থাকবে রিপিটেটিভ, রাইট, রিপিটেটিভ কাজ করতেছে। সো কাইন্ড অফ লাইক আ লুপের মতোই আর কি। ওকে, সো এখন আসি। সো এখান থেকে তো 1 পাওয়া গিয়েছিল। সো 1টা কোথায় যাবে? যেখান থেকে কল হয়েছিল, সো এখানে কল হয়েছিল, 1টা বসলো, 2 + 1 রেজাল্টটা হলো হচ্ছে 3। এই 3টার এক্সিকিউশন এখন এসএনআর অফ 2 এর এক্সিকিউশন শেষ। তাহলে 3টা কোথায় যাবে? যেখান থেকে কল দেওয়া হয়েছিল ওখানে চলে যাবে। সো 3 এর ভ্যালুটা এখানে বসানো হলো। ইনিশিয়ালি একটা 3 ছিল, তার সাথে এই 3টা অ্যাড করা হলো, টোটাল কত আসবে? 6 চলে আসবে। 6টা যখন চলে আসবে, এসএনআর অফ 3 এর কাজও শেষ। 6টা তাহলে কোথায় পাস করা হবে? যেখান থেকে কল দেওয়া হয়েছিল। সো এখানে আমি গেলাম, এখানে চলে আসলো 6। 6 + 4 কত হবে? ইন টোটাল হচ্ছে 10। সো 10 যখন পেয়ে যাব, এসএনআর অফ 4 এর কাজও শেষ। সো 10টা কোথায় পাস করা হবে? যেখান থেকে কল দেওয়া হয়েছিল, এই জায়গা থেকে কল দেওয়া হয়েছিল। সো এখানে গিয়ে বসবে 10। 10 + 5 = 15। 15 যখন হয়ে গেল, এসএনআর অফ 5 এর কাজ শেষ। সো এসএনআর অফ 5 এর কাজ যখন হয়ে যাবে, তখন 15টা পাস করে দেওয়া হবে। কোথায় পাস করে দেওয়া হবে? যেখান থেকে কল দেওয়া হয়েছিল। কোথা থেকে কল দেওয়া হয়েছিল? মেইন মেথডে কল দেওয়া হয়েছিল, এবং মেইন মেথডের মধ্যে লেখা ছিল system.out.println sum num of 5। তার মানে এখানে কত প্রিন্ট হবে সবার লাস্টে? 15। সো 15 প্রিন্ট হওয়া উচিত। দ্যাট ইজ হাউ রিকারশন অ্যাকচুয়ালি ওয়ার্কস। ফর লুপের জন্য আমি 15 পেয়েছিলাম, এক্স্যাক্টলি সেম কাজটাই আমি রিকারসিভ মেথড বা রিকারশনের মাধ্যমে লিখলাম। আমি কোডটা একটু রান করি, রান করার পরে আপনাদেরকে আউটপুট দেখাই, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে টাইম দিব পুরো জিনিসটা বোঝার জন্য। সো এখান থেকে কল দেওয়া হয়েছে সাম নাম অফ আর, এখানে হচ্ছে 5 দেওয়া হচ্ছে। সো সাম নাম অফ আর এখানে যাবে, প্রথমে 5 বসবে, এরপর চেক করবে বেস কেসের সাথে ম্যাচ করছে নাকি। আমি বেস কেস 1 ধরে রেখেছি, বিকজ 1 এর সাম নাম অফ আর হচ্ছে 1ই হবে। সো এরপরে এলসে যদি যাই, আমি হচ্ছে প্রথমে 5 + 4 হচ্ছে পাস করতেছি। সো আমি হচ্ছে এখানে কম্পাইল করি, রান করি, আমার হচ্ছে 15 রেজাল্ট আসতেছে। তার মানে আওয়ার পার্টিকুলার রিকারসিভ ফাংশন ইজ properly working. So this part is basically our recursive function, which is this one, and this was the tracing of the recursive function. আমি হচ্ছে আপনাদেরকে 5 to 10 সেকেন্ডসের মতো দিচ্ছি, পুরোটা দেখেন, দেখে হচ্ছে বুঝেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি হচ্ছে জিজ্ঞেস করেন। ইয়েস, আচ্ছা, কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন, বেস কেস কি জিনিস, রিটার্ন কেন করতেছে, 5 কেন আগে থেকে রেখে দিছি, নামের ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, বেস কেস কেন 1ই ধরলাম, যে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। রিকারসিভ ফাংশন বোঝা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ, বিকজ এটা হচ্ছে ফাইনালের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি কেউ বলতে পারবেন? স্যার যে 1 × 2 × 3 × 4 × 5 ওই পর্যন্ত যাবে। Okay, so we can say 5 × 4 × 3 × 2 × 1. Okay, what about 4 factorial?
স্যার খালি 5টা বাদ যাবে। 5টা বাদ যাবে, তার মানে হচ্ছে 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1, সেম গোজ ফর 3 ফ্যাক্টোরিয়াল, 3 টাইমস 2 টাইমস 1, রাইট? সবাইকে এটা বুঝতে পারতেছি ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে? ইয়েস স্যার। স্যার এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে, ইন দ্যাট কেস এই যে যেই প্রবলেমটা আছে এটাকে আমরা রিকার্সিভ ওয়েতে সলভ করতে পারি, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল না? দেন এগেইন 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, by 3 factorial we mean that 3 multiplied by 2 factorial. এটা কি সবাই বুঝতে পারতেছি? ইয়েস স্যার। ওকে, সো রিগার্ডিং দিস ফ্যাক্টোরিয়াল বুঝতে কারো কোনো কনফিউশন অথবা কোয়েশ্চেন? এনিওয়ান? No, sir. আচ্ছা, ওকে, মুভিং অন দেন। সো 5 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল গেল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 into 1. হোয়াট অ্যাবাউট 1 ফ্যাক্টোরিয়াল? 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? স্যার অনলি 1। অনলি 1। তার মানে এই পুরা প্রবলেমটা যেটা আছে এটা যদি আমরা রিকারশনের মাধ্যমে সলভ করি, ইন দ্যাট কেস হোয়াট শুড বি দ্য বেস কেস অফ দ্যাট পার্টিকুলার প্রবলেম? সো আমি হচ্ছে ফ্যাক্টোরিয়ালের জন্য এখানে বেসিক্যালি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেই, বিকজ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ভিতরে আর্গুমেন্ট পাস করা যায়, লাইক উই অলরেডি নো। সো লেটস সে ইউজারের কাছ থেকে একটা নাম নামে একটা ইনপুট নিচ্ছি এবং ফ্যাক্টোরিয়ালের ভিতরে ওই নাম্বারটা হচ্ছে পাস করতেছি। সো এরপরে হচ্ছে আমি হচ্ছে রেজাল্টটা যদি প্রিন্ট করতে চাই, হোয়াটস গানা বি আওয়ার পার্টিকুলার ফ্যাক্টোরিয়াল আর রিকার্সিভ ফাংশন। সো ফ্যাক্টোরিয়ালের আরে আমরা গেলাম, এখানে হচ্ছে আমি নাম্বারটাকে পাস করলাম। সো আমি এখানে বেস কেস হচ্ছে বেসিক্যালি 1 ধরতেছি। 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সে হচ্ছে 1 রিটার্ন করবে। যদি 2 করেন, 2 ফ্যাক্টোরিয়ালের বেসিক্যালি রেজাল্ট কি আসে? 2 মাল্টিপ্লাইড বাই 1 না? তার মানে রেজাল্ট কি আসবে? 2ই আসবে। ক্লিয়ার অন দিস? জি স্যার। আচ্ছা, ওকে। সো আমি এখানে 1 ফ্যাক্টোরিয়াল দিলাম, দেয়ার ইজ ওয়ান স্পেসিফিক রিজন ফর দিস। কারণ কোনো কারণে যদি নাম্বার 2 এর জায়গায় 1 দেয় তাহলে কি আমার 1 ফ্যাক্টোরিয়ালই বের করা উচিত না? বাট আমি যদি এখানে নাম্বার ইকুয়ালস টু 2 দিয়ে দেই এবং রিটার্ন 2 করি, তাহলে 1 এর জন্য কি আর বেস কেসটা কাজ করবে? No, sir. রাইট। সো দিস ইজ দ্য রিজন ওয়াই আই এম রাইটিং নাম ইকুয়ালস টু 1 যদি হয় রিটার্ন 1 করে দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাইকে এই পার্ট বুঝতে পারতেছি? স্যার Yes, sir. এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আসি। সো নাম ইকুয়ালস টু যদি 1 হয়, 1 তো রিটার্ন করে দিবে। এলসের ক্ষেত্রে বেসিক্যালি আমরা কি করতেছিলাম? এলসের ক্ষেত্রে যদি আমি হচ্ছে বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলি, এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য লাস্ট কনসেপ্ট। নাম্বার, সো 5 ফ্যাক্টোরিয়াল যদি বলি, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল। সো দ্যাটস ওয়াই নাম মাইনাস 1 পাস করতেছি। এরপরে যখন ওখানে 4 যাবে, 4 ইকুয়ালস টু কি 1 না, তার মানে এলসে যাবে। এলসের ক্ষেত্রে কি 4 মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এভাবে করে কন্টিনিউয়াসলি ইন ডেপথ যেতে 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 সে যখন নাম ইকুয়ালস টু 1 পাবে তখনই হচ্ছে 1টা রিটার্ন করে দিবে। এটা কি সবাই বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, সো 1 যদি রিটার্ন করে দেয় এক্স্যাক্টলি সেম ওয়েতে আমাদের হচ্ছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়ে যাবে। সো ইফ আই কম্পাইল and if I run, let's say I'm considering factorial 5. 5 factorial is basically 120. So that is how it's showing one particular output. Let's check 5 factorial. Oops. 5 factorial 120. So রেজাল্ট হচ্ছে ম্যাচ করতেছে। সো ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমরা এইভাবে রিকারশনের মাধ্যমে সলভ করতে পারি। তো দ্যাটস হাউ বেসিক্যালি উই ক্যান ফিগার আউট দ্য কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল। সো এখন আসি হচ্ছে রিভার্সের ক্ষেত্রে। সো রিভার্সের ক্ষেত্রে যদি আমি হচ্ছে ইফ আই টক অ্যাবাউট দিস পার্ট, লেটস সে লেটস কমেন্ট দিস আউট। ওকে,
সো এখানে হচ্ছে বেসিক্যালি আমি একটা যেটা করব, আমি হচ্ছে রিভার্স নামে একটা রিকার্সিভ ফাংশন লিখতে চাই, যেটার মধ্যে আমি যখন কোনো একটা নাম্বার পাস করব, ও হচ্ছে রিভার্স ওয়েতে সেই জিনিসটাকে হচ্ছে প্রিন্ট করে দিবে। তার মানে স্যার রিভার্স ওয়েতে ইয়াস, কোয়েশ্চেন্স এনিওয়ান? স্যার যদি 0 ফ্যাক্টোরিয়াল দেই, 0 ফ্যাক্টোরিয়াল দিলে তো 1ই আসে, হ্যাঁ ক্যালকুলেট করে দেখছি। সো 0 চাইলে দেওয়া যাবে হ্যাঁ, এখানে। চাইলে এখানে জিরো দিতে পারেন, আপনি মাল্টিপল কন্ডিশনে অ্যাড করতে পারেন, নাম ইকোয়ালস টু 1 নাকি অথবা নাম ইকোয়ালস টু 0 নাকি, তাইলে আপনার দুইটা কন্ডিশন লেখা লাগলো না, বিকজ 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালুও হচ্ছে 1। সো আপনি এখানে ইফ নাম ইকোয়ালস টু 1 অ্যান্ড নাম ইকোয়ালস টু 1 অর নাম ইকোয়ালস টু 0 যদি দেন, শুধুমাত্র রিটার্ন 1 করলেই হবে। ওকে স্যার। আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম, সো আমি হচ্ছে এখন রিভার্স প্রিন্ট করব। সো আমি যখন যদি এটার মধ্যে 5 পাস করি, সবার প্রথমে 5 প্রিন্ট হবে, তারপরে হচ্ছে 4 প্রিন্ট হবে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। সো এভাবে করে যদি আসি, জিরোটা আমি হচ্ছে আপাতত প্রিন্ট করতে বেসিক্যালি চাচ্ছি না। সো জিরো যদি প্রিন্ট না করি, আমি জিরো ইজ বেসিক্যালি আই এম কনসিডারিং জিরো অ্যাজ মাই বেস কেস, অ্যান্ড নাম ইকুয়ালস টু আমি জিরো দিলাম, এবং দিন শেষে হচ্ছে ভ্যালুটা জাস্ট রিটার্ন করে দিলাম। সো রিটার্ন যদি কিছু না করি, তার মানে হচ্ছে এটা কিন্তু ভয়েডই দেওয়া আছে, তার মানে ভয়েড মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না। সো এখানে হচ্ছে রিটার্ন করা মানে হচ্ছে আগের যেখান থেকে কল দেওয়া হয়েছিল ওখানে চলে যাবে, কোনো ধরনের কোনো ভ্যালু বা কোনো প্যারামিটার পাস করবে না। সো ইফ আই রান দিস পার্টিকুলার কোড, ফার্স্ট কম্পাইল and then run, and after that let's say I am writing 8, so it's printing 87654321. why is that? because সবার প্রথমে নামের ভিতরে 8 আসলো, 8 এর পরে then I am checking if 8 equals to 0 or not, যদি না থাকে তার মানে এলসে যাবে, তার মানে সবার প্রথমে আমি 8 প্রিন্ট করলাম, 8 প্রিন্ট করার পরে আমি হচ্ছে 8 মাইনাস 1 উইচ ইজ বেসিক্যালি 7, এখানে হচ্ছে 7 পাস করতেছি। সো 7 যখন পাস করব, দেন অ্যাগেন ইটস চেকিং 7 ইকুয়ালস টু 0 নাকি, 7 ইকুয়ালস টু 0 যদি না হয় এলসে যাবে, 7 প্রিন্ট হবে, এরপরে 6 পাস করবে, 6 পাস করলো, 6 প্রিন্ট হলো, 5 প্লাস করলো, 5 হলো, 4 হলো, 3 হলো, 2 হলো, 1 হইলো। 1 এর পরে যখন সিস্টেম ডট 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 প্রিন্ট লাইন 1 হইলো, রিভার্সে কি পাস করা হচ্ছে 1 মাইনাস 1 উইচ ইজ বেসিক্যালি 0। 0 যখন এখানে যাবে, তখন সে দেখবে ইয়েস নাম ইকোয়ালস টু 0, নাম ইকোয়ালস টু যদি 0 হয়, তার মানে হচ্ছে সে রিটার্ন করে দিবে, রিটার্ন করে কি সে এই জায়গায় চলে আসবে, বাট দিন শেষে তখন তো পুরা জিনিসটাই হচ্ছে প্রিন্ট হয়ে গেছে 5 4 3 2 1। সো সবাইকে এই পার্ট বুঝতে পারছি, দ্য কনসেপ্ট অফ রিকারশন। জি স্যার। স্যার এই ফাংশনটা রিভার্স ফাংশন নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু বলেন আমাকে, যদি কেউ বুঝতে না পারেন আমি লাগলে ট্রেস করে দেখাতেও পারবো, কোনো সমস্যা নাই, বাট কনসেপ্টগুলো সবাই প্রপারলি বুঝেন। Sir, how do we write return as a standalone in line 39? You can actually write something return as standalone, because at the end of the day the reverse r is not returning anything. This is the reason why the signature of this function is void. তার মানে কোনো কিছু রিটার্ন করবে না। সো শুধুমাত্র যদি রিটার্ন করে দেন, তার মানে যদি কোনো ভ্যালু পাস না করেন, এটা জাস্ট যেখান থেকে কল দেওয়া হয়েছিল ওইখানে চলে যাবে বা এটা শেষ হয়ে যাবে, দ্যাটস ইট। Okay, sir. Okay, any other questions, anyone? This is very important, reverse ফাংশনটা বুঝা, and this is most probably the last recursive code যেটা হচ্ছে বেসিক্যালি রিকারশন বুঝার জন্য দরকার। সো আমরা হচ্ছে এখানে বেসিক্যালি যেটা দেখলাম, রিটার্নের মধ্যেও একসাথে হচ্ছে নাম্বার অ্যাড করে ফাংশন কল করা যায়, অথবা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা কোনো কিছু প্রিন্ট করে এরপরও হচ্ছে ফাংশনটা কল করতে পারি। দিন শেষে দ্য মেইন কনসেপ্ট অফ রিকারশন ইজ দ্যাট কন্টিনিউয়াসলি রিকারসিভ কেসে নিজেকে কল দিবে, এবং কতক্ষণ পর্যন্ত কল দিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বেস কন্ডিশন ম্যাচ না করতেছে। সবাইকে এটা বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, Yes, sir. ওকে। সো এখন হচ্ছে আমি এটার কোড করে দিব না, আমি হচ্ছে আপনাদের কাছে বেসিক্যালি একটা কোয়েশ্চেন করব, থিওরিটিক্যালি আমি এখন ক্লাসে ডিসকাস করব, কোড হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বা বাসায় হচ্ছে ট্রাই করবেন। সেটা হচ্ছে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, মনে করেন 5টা নাম্বার যদি দেওয়া হয়, বা ইন জেনারেল হচ্ছে 5টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, এই জিনিসটা কি হচ্ছে ফিগার আউট করা যাবে, বা কোনো একটা নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বার কি বের করা যাবে? আমি যদি স্পেসিফিক্যালি কোয়েশ্চেনটা আপনাদেরকে বলি, এখানে হচ্ছে স্লাইডে ছিল, দ্যাটস এ মোস্ট প্রবাবলি দ্য লাস্ট ওয়ান, ইয়েস।
ফাইন্ডিং দ্য মিনিমাম অর ম্যাক্সিমাম ভ্যালু ইন অ্যান অ্যারে। আমাদের যে জাভা ফাইল আছে বা ডক্টর জাভা আছে, এটা হচ্ছে টেক্সট ফাইল থেকে কিভাবে হচ্ছে লেখা রিড করতে পারে, কিভাবে টেক্সট ফাইলে রাইট করতে পারে, এই জিনিসগুলো আমি দেখাবো। নট দ্যাট মাচ ফ্যান্সি, নট দ্যাট মাচ কমপ্লিকেটেড। বেসিক কনসেপ্ট আপনারা যদি জানেন, বেসিক টার্মগুলো যদি জানেন, তাহলে হচ্ছে বেসিক্যালি বুঝতে পারবেন। সো এইটা যে টপিকটা, দিস ইজ বেসিক্যালি টেকিং ফাইল ইনপুট অ্যান্ড আউটপুট। সো এটা হচ্ছে আমি বেসিক্যালি স্লাইড থেকে না দেখায় আপনাদের হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে যেখান থেকে আমি কোড করতেছি কোড পার্টটা দেখাই। বাট কোড পার্টের আগে মনে করেন আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে রেখেছি। এই টেক্সট ফাইলের মধ্যে আমার যত ফেভারিট ক্যারেক্টার আছে বা যেই সব ক্যারেক্টার আমাকে বেসিক্যালি ইন্সপায়ার করছে অন হোয়াটসোএভার, ওই পার্টিকুলার ক্যারেক্টারগুলোর নাম হচ্ছে এই টেক্সট ফাইলে রাখা আছে। সো আমি এখন বেসিক্যালি যেটা করব, আমি হচ্ছে জাভা প্রোগ্রাম দিয়ে এই টেক্সট ফাইল থেকে বিভিন্ন লাইন হচ্ছে রিড করব, যে রিড করে দেখব সেটা কিভাবে কি করা যায়। সো আমি যদি হচ্ছে আপনাদেরকে বেসিক আইডিয়া দেই, ওয়াইল রিডিং এখানে হচ্ছে কিছু জিনিস আপনাদেরকে লাইব্রেরি ইম্পোর্ট করা লাগবে, উইচ ইজ বেসিক্যালি ইম্পোর্ট জাভা ডট আইও। নর্মালি আমরা দেখেছিলাম ইম্পোর্ট জাভা ডট ইউটিল। ইউটিল মানে হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিলিটি আমরা যখন ইউজ করি, আমরা ওই লাইব্রেরি বা ওই ফাইলটাকে ইম্পোর্ট করি। আমরা হচ্ছে ইনপুট আউটপুট দেখার জন্য বা ইনপুট আউটপুট নিয়ে কাজ করার জন্য যেই ধরনের লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব সেগুলো হচ্ছে এখানে করলাম। সো আইও ডট ফাইল রিডার, আরেকটা হচ্ছে বাফার রিডার, আরেকটা হচ্ছে আইও এক্সেপশন। তিনটা জিনিস একসাথে কিভাবে ইম্পোর্ট করতে পারতাম কেউ কি বলতে পারবেন? অ্যাস্টেরিক্স অথবা স্টার দিয়ে, তার মানে হচ্ছে একসাথে সবগুলা লাইব্রেরি আমার ইম্পোর্ট হয়ে যেত। ডান, ওকে। এরপর আসি হচ্ছে একটা ক্লাস ফাইল ক্রিয়েট করলাম, পাবলিক ক্লাস রিডিং ফাইল, এরপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখানে হচ্ছে একটা এক্সেপশন থ্রো করতেছি। থ্রো এক্সেপশন মানে হচ্ছে এগুলা নিয়ে ইন ডিটেলস যেটা বলতেছি জানার দরকার নেই, জাস্ট বেসিক আইডিয়াটা নিয়ে রাখেন। সো থ্রো আইও এক্সেপশন মানে হচ্ছে ইনপুট আউটপুট নিতে গিয়ে যদি কোনো ধরনের কোনো ইরর থ্রো করে বা যদি কোনো এক্সেপশন শেষ হয়, মানে এক্সেপশন হয়ে যায়, তখন হচ্ছে এটা একটা ইরর শো করবে। সো এটা গেল হচ্ছে আমার আইও এক্সেপশন বেসিক। সো এরপরে হচ্ছে আমি লোকেশন নামের একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতেছি, যেটার মধ্যে আমি স্ট্রিংয়ের মধ্যে এই লোকেশনটা দিচ্ছি। সো লোকেশনটা কিসের? এই যেই টেক্সট ফাইলটা যেটা হচ্ছে আমি ওপেন করলাম, এই টেক্সট ফাইলটার লোকেশনই হচ্ছে ওখানে দেওয়া হচ্ছে। সেটা আমি কোথা থেকে পাই? এখানে যদি আমি বেসিক্যালি ক্লিক করি, এখানে দেখেন একটা লোকেশন দিয়ে দিয়েছে, সি ইউজার ডাউনলোডসের মধ্যে আমার একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে কোড ডাম্প। কোড ডাম্পের মধ্যে যে টেক্সট ফাইলটা আছে সেটার নাম দিয়েছি আমি রিড টেক্সট। বাট এখান থেকে যদি আপনি জাভাতে কপি করেন, একটা ছোট ধরনের ইস্যু হয়, যেটা হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল স্ল্যাশ আসে, বাট স্ট্রিং যখন রিড করা লাগে আমরা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে হচ্ছে রিড করাই। সো ডাবল স্ল্যাশের মাধ্যমে এখানে রিড করলাম সি ইউজার ডাউনলোডস কোড ডাম্প এবং হচ্ছে রিড টেক্সট। সো লোকেশন ভ্যারিয়েবলের মধ্যে আমার হচ্ছে এই পুরা লোকেশনের স্ট্রিংটা রাখবে। এরপর হচ্ছে ফাইল রিডার, যেটা আমরা ইম্পোর্ট করেছিলাম, ওইটার একটা অবজেক্ট ক্রিয়েট করব এফআর দিয়ে, এবং ফাইল রিডারের মধ্যে এই লোকেশনটাকে পাস করলাম। তার মানে এই যেই লোকেশনে যেই ফাইলটা আছে, ফাইলটা হচ্ছে আমি রিড করব। এরপরে আমি লিখছি হচ্ছে বাফার রিডার বিআর। বাফার রিডার হচ্ছে অ্যানাদার পার্টিকুলার ক্লাস, যেটার আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম বিআর নামে, এবং সেখানে লিখতেছি নিউ বাফার রিডার এফআর। তার মানে হচ্ছে এই লোকেশন থেকে আমি ফাইল রিড করলাম, তারপর ফাইলটাকে আমি হচ্ছে বাফার হিসাবে অ্যাড করলাম। বাফার আপনার কিভাবে চিন্তা করতে পারেন, এটা হচ্ছে ইন ডিটেলস আপনারা নেক্সট কোর্সগুলোয় শিখবেন, বাট আপাতত মনে রাখতে পারেন বাফার হচ্ছে এক একটা অ্যারের মতো। টেক্সট ফাইলের মধ্যে যেই কয়টা লাইন আছে, ওই কয়টা লাইনকে এক একটা অ্যারের মধ্যে রাখা হয়। দ্যাটস অল অ্যাবাউট ইট। সো এরপরে আমি বেসিক্যালি যেটা করতেছি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, আই এম ডুইং, এই লাইনগুলো কমেন্ট করে দিই, এখানে আমি পরে আসব। সো সো এরপর আমি যেটা করতেছি, স্ট্রিং ফার্স্ট লাইন নামে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ওখানে বিআর ডট রিড লাইন যেটা করে, প্রথম যেই লাইনটা আছে ওই লাইনটাকে আপনাদেরকে এক্সট্র্যাক্ট করে এনে দেয় টেক্সট ফাইল থেকে। এরপরে যখন আবার বিআর ডট রিড লাইন লিখবেন, সেকেন্ড লাইনটা নিয়ে আসবে, বিআর ডট রিড লাইন করলে থার্ড লাইনটা নিয়ে আসবে। এভাবে করে মাল্টিপল লাইন যদি টেক্সট ফাইলে থাকে, ওগুলো আমি একটা একটা করে নিয়ে আসতে পারি। সো আমি যদি টেক্সট ফাইলটা দেখি, আমার ফার্স্ট লাইনটা ছিল হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, সেকেন্ড লাইন ওয়াজ গোকু, দ্য থার্ড লাইন ওয়াজ জেসি পিঙ্কম্যান। সো আমি যদি এই তিনটা লাইন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড লাইনের মধ্যে অ্যাড করি এবং এগুলো হচ্ছে প্রিন্ট করি,
ওই জিনিসগুলোই হচ্ছে আমার আউটপুট হিসাবে আসা উচিত। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? Yes, sir, I have a question. Sir, what if Yes. we want to directly print the third line? ইন দ্যাট কেস আপনি হচ্ছে বেসিক্যালি কন্ডিশন দিয়ে দিয়ে ওই বাফারের হচ্ছে ওইটা আরেকটু অ্যাডভান্স টপিক, ওইটা হচ্ছে আমি ইন ডিটেলস আপাতত দেখাবো না। সো ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনি লাইন নাম্বার দিয়ে দিয়েও চাইলে হচ্ছে স্কিপ করে করে প্রিন্ট করতে পারেন। মাল্টিপল লাইনও একসাথে কিভাবে লুপের মাধ্যমে প্রিন্ট করা যায় ওইটা হচ্ছে আমি দেখবো। সো ফর নাও আপনি যেটা করতে পারেন ওয়াইল লুপ দিয়ে কন্ডিশন করে করে কিছু কিছু লাইন স্কিপ করে করে দিয়ে দেখতে পারেন, অথবা ইউ ক্যান ইউজ অলসো দ্য কনসেপ্ট অফ ইন্ডেক্সিং, বাট দ্যাট ইজ বেসিক্যালি অ্যান অ্যাডভান্স টপিক। আপাতত এতটুকু জানলেই হবে। All right, questions anyone? Any other questions? Okay. So যদি স্যার কোয়েশ্চেন ফাইলের প্রত্যেকটা লাইন আইডেন্টিফাই করতে পারবে এভাবে? এভাবে রিড লাইন করে করে ও প্রথমে হচ্ছে বাফার থেকে প্রথম জিনিসটা নেয়, প্রথম ভ্যালুটা যদি নেয় বাফারের মধ্যে প্রথম ভ্যালুটা ফার্স্ট লাইনই থাকে, সেকেন্ড ভ্যালুটা সেকেন্ড এলিমেন্ট থাকে, থার্ড ভ্যালুটা থার্ড এলিমেন্ট থাকে। সো আচ্ছা, যতবার বুঝতে রিড পারছি। লাইন কম দিবে ও হচ্ছে একটা একটা করে আইটেম নিয়ে আসবে। আন্ডারস্টুড স্যার। ওকে, ইফ আই হিট কম্পাইল অ্যান্ড ইফ আই হিট রান, দেখেন টেক্সট ফাইলে যেই ভ্যালুগুলো ছিল ওই ভ্যালুগুলাই কিন্তু প্রিন্ট হচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছি? স্যার ফাইনান্সে কি এটা থাকার পসিবিলিটি আছে? ফাইনালসে এটা থাকার পসিবিলিটি, আমি যা শিখাই সবই ফাইনালসে থাকার পসিবিলিটি আছে। আচ্ছা আচ্ছা। ওকে, কোয়েশ্চেনস এনিওয়ান? আচ্ছা, সো এখন সেম কাজটা যদি আমি লুপের মাধ্যমে করতে চাই, হোয়াট আই ক্যান ডু ইজ স্ট্রিং লাইন ইকুয়ালস টু বিআর ডট রিড লাইন। এইটা আমি কেন করলাম? বিকজ আমি ফার্স্ট লাইনটাকে নিয়ে নিলাম। ফার্স্টে একদম লাইন যেটা থাকবে ওই লাইনটা আমার হচ্ছে তাইলে লাইন ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। এরপর আমি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম ইন্ট আই ইকুয়ালস টু 1 এবং একটা ওয়াইল লুপ চালাচ্ছি, যেটা হচ্ছে লাইন নাম্বার যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তার মানে ব্রেক যখন রিড লাইন, সো যখন ফার্স্ট টাইম রিড লাইন করবে এই লাইনটা রিড করবে, তারপরে এটা করবে, তারপরে হচ্ছে এটা করবে, এবং করতে করতে যখন এই পজিশনে চলে আসবে এই পজিশনে ও দেখবে আর কোনো ভ্যালু নাই, সো এখান থেকে হচ্ছে নাল পাবে। নাল পেলেই হচ্ছে এই কোডটা স্টপ হয়ে যাবে। সো নাও হোয়াট আই এম ডুইং ইজ আমি হচ্ছে একটা লুপ চালাচ্ছি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমি নেম নামের একটা স্ট্রিং ইনপুট দিলাম, এরপরে আই লিখলাম। কেন? কারণ ফার্স্ট নেম কত, সেকেন্ড নেম কত, থার্ড নেম কত, আমি এরকম করে যা সুন্দর করে দেখার সুবিধার জন্য আমি হচ্ছে প্রিন্ট করতেছি। এরপরে আইও এক করে ইনক্রিমেন্ট করব এবং লাইন হচ্ছে কিভাবে ইনক্রিমেন্ট হবে, লাইন ইকুয়ালস টু বিআর ডট রিড লাইন। এখানে যেরকম বিআর ডট রিড লাইন ছিল সেম ওয়েতেই হচ্ছে রিড লাইন যাবে, তার মানে পরের লাইনে চলতে থাকবে। বাট কখন স্টপ হবে? যখন সে হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছে। নাল পাওয়া যা মানে নাল পেয়ে যাওয়া মানেই হচ্ছে স্টপ করে ফেলা। সবাইকে এতটুকু পার্ট বুঝতে পারছি? এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? No, sir. স্যার Okay. তো মানে স্যার স্পেসটা আমরা যে লাস্টে মানে স্পেস না মানে যদি আমরা কিছু না লিখি তাহলে ওটা নাল হিসেবে ধরবে? লাস্টে যদি কিছু না লেখেন ওটা অবভিয়াসলি নালই থাকবে। স্যার এখন যদি স্পেস দেই, যদি আমি কন্টিনিউয়াসলি একটা এন্টার দিয়ে যদি স্পেস থাকে তাহলে ওটাকে স্পেস কি কখনো নাল হয়? ওটাই তো স্যার, স্পেস তো নাল হওয়ার কথা তার না, মানে তো হচ্ছে ওটাকে স্পেস প্রিন্ট গুলো করবে, প্রিন্ট হবে। স্পেসগুলো প্রিন্ট করবে। আচ্ছা Right. ওকে স্যার। Or sir, we can use double quotations and put nothing between them. Yes, you can do that as Right. well. Okay. Okay, so let's say if I hit compile and if I hit run, so say this, আমার এখানে in total first one was basically Cristiano Ronaldo, last one basically Rorono Azoro. So all of the items were printed incrementally. So কতক্ষণ পর্যন্ত প্রিন্ট হয়েছে? যতক্ষণ পর্যন্ত নাল না পাওয়া যাচ্ছে। So that is how you basically read some particular line from text file. সবাইকে এটা বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সো এরপরে হচ্ছে বেসিক্যালি যেটা করতে হয় ফাইল রিডার এবং বাফার রিডারের মাধ্যমে গুড প্র্যাকটিস হচ্ছে এই যে যেই রিডারগুলো যেগুলো ওপেন করা হয়েছিল এগুলো হচ্ছে ক্লোজ করার জন্য। যদি ক্লোজ না করেন এগুলো হচ্ছে মেমোরি লোকেশন ধরে বসে থাকে, মানে ওই টেক্সট ফাইলটা রিড করে বসে আছে, আপনি ইউজ করতেছেন না বাট তারপরেও করে বসে আছে। যদি বিআর ডট ক্লোজ দেই, এফআর ডট ক্লোজ দেই, তাহলে ওইগুলা মেমোরি থেকে আবার মুছে যায় বা ওই ফাইলগুলো ক্লোজ হয়ে যায়। সবাইকে এটা বুঝলাম?
ইয়েস স্যার। ওকে, আচ্ছা। সো এভাবে করে আমি যদি চাই, আমি হচ্ছে বিভিন্ন ফাইল থেকে বা টেক্সট ফাইল থেকে বিভিন্ন আইটেম বা বিভিন্ন লাইন আমি রিড করতে পারি। এখন দেয়ার ক্যান বি অ্যানাদার কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা নতুন একটা পার্টিকুলার ফাইলে কিভাবে রাইট করতে পারি। এখানে আমি নতুন একটা টেক্সট ফাইলও ক্রিয়েট হবে এবং টেক্সট ফাইলের পাশাপাশি ওই লেখাগুলো ওইখানে অ্যাডও হবে। সো নেক্সট ক্লাসে বেসিক্যালি আমি দেখাবো যে এক্সিস্টিং ফাইলের মধ্যেও কিভাবে লাইন অ্যাড করা যায়, ওটা আমি পরে দেখাবো। আপাতত জাস্ট হচ্ছে একটা টেক্সট ফাইল থেকে লেখা রিড করা অথবা নতুন একটা টেক্সট ফাইলের মধ্যে কিভাবে রাইট করা যায় ওই জিনিসগুলো আমি দেখাচ্ছি। সো এখন আসি হচ্ছে রাইট ফাইলে। রাইট ফাইলের ক্ষেত্রে আপনারা রিড ফাইলের সময় যেই যেই জিনিসগুলো ইনপুট নিয়েছিলেন, ফাইল রিডার, বাফার রিডার, আইও এক্সেপশন, রাইট ফাইলের ক্ষেত্রে দুইটা জিনিস খালি চেঞ্জ হবে এবং নামগুলা কাইন্ড অফ সিমিলার। একটা হচ্ছে ফাইল রাইটার আর একটা হচ্ছে বাফার রাইটার, বাট দেন এগেইন যদি স্টার ইউজ করেন তাহলে সবই একসাথে ইম্পোর্ট হয়ে যায়, সো এটা কোনো সমস্যা নাই। সো পাবলিক ক্লাস রাইটিং ফাইল ক্লাস ক্রিয়েট করলাম, এই লাইনটা স্ট্যাটিক ভয়েড মেইন মেথড ক্রিয়েট করলাম, কোনো সমস্যা নাই। এরপরে স্ট্রিং লোকেশন দিলাম, এখন লোকেশনে দিচ্ছি সি ইউজার ডাউনলোড করলাম রাইট ডট টিএক্সটি। একটু খেয়াল করে দেখেন তো এখানে রাইট ডট টিএক্সটি নামে কি কোনো টেক্সট ফাইল আছে? নো স্যার। নাই। তার মানে এই কোডটা যদি আমি রান করি, ও নতুন একটা টেক্সট ফাইলও ক্রিয়েট করবে এবং টেক্সট ফাইলের মধ্যে আমি যেই লেখাগুলো রাখতে চাই ওই লেখাগুলোও হচ্ছে রাখবে। সো এখন আসি, আমি হচ্ছে লোকেশন ভ্যারিয়েবলের মধ্যে লোকেশনটা রাখলাম। এরপর ফাইল রিডারের মধ্যে যেভাবে করতেছিলাম, ফাইল রিডারের মধ্যে এফআর নামের একটা অবজেক্ট ক্রিয়েট করে লোকেশন রাখতাম। এরপর বাফার রিডার ক্রিয়েট করতাম, বাট এখানে যেহেতু রাইট ইউজ করতেছি সো আমি এখানে ফাইল রাইটার ইউজ করব, বাফার রাইটার ইউজ করব। সো এই জিনিসগুলো হচ্ছে করলাম। এরপরে এতক্ষণ পর্যন্ত আমি বেসিক্যালি কি করতেছিলাম, আমি যখন ফাইল রিডারের অবজেক্ট ক্রিয়েট করেছিলাম বিআর, এরপরে আমি লিখছিলাম হচ্ছে বিআর ডট রিড লাইন। রাইটিংয়ের ক্ষেত্রে আমি নতুন অবজেক্ট ক্রিয়েট করেছি বিডাব্লিউ এবং বিডাব্লিউ এর এখানে আমি লিখবো জাস্ট ডট রাইট। ডট রাইট যদি লেখা হয় তাহলে রাইটের ভিতরে যেই কয়টা জিনিস আপনার বা যেই কয়টা স্ট্রিং লিখবেন সবগুলা হচ্ছে ওই নতুন টেক্সট ফাইলে রাইট হয়ে যাবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে যেই স্ল্যাশ এন ইউজ করলাম, স্যার এই স্ল্যাশ এনটা কি জিনিস? স্যার একটা আলাদা লাইন ক্রিয়েট করার জন্য, আলাদা অন্য লাইন ক্রিয়েট করার অন্য জন্য। অন্য লাইনে যাওয়ার জন্য আই গেস স্যার, অন্য লাইনে। কার্সারটা নেক্সট লাইনে যাবে। রাইট, সো কার্সারটা নেক্সট লাইনে যাবে অথবা কিবোর্ডে এন্টার প্রেস করার মতো। সো এখানে বেসিক্যালি যেটা হবে, নতুন টেক্সট ফাইলের মধ্যে প্রথমে ফ্ল্যাশ লেখাটা রাইট হবে, তারপরে নেক্সট লাইনে যাবে, নেক্সট লাইনে গিয়ে আয়রন ম্যান রাইট হবে, তারপরে নেক্সট লাইনে যাবে, নেক্সট লাইনে গিয়ে প্রফেসরস নেম রাইট হবে, তারপরে হচ্ছে বেসিক্যালি নেক্সট লাইনে গিয়ে শেষ করে দিব। দ্যাটস অল অ্যাবাউট ইট। এরপরে হচ্ছে ওই রিড এবং রাইট, রিডের ক্ষেত্রে যেটা করছিলাম বাফার এবং ফাইল রিডার যেটা ছিল ওটা ক্লোজ যেহেতু করছিলাম, এখানে হচ্ছে ফাইল রাইটার এবং বাফার রাইটার যেই দুইটা আছে ওই দুইটা হচ্ছে ক্লোজ করে দিলাম জাস্ট টু সেভ দ্য স্পেস ইন দ্য মেমোরি। সো ইফ আই হিট কম্পাইল, এটা হচ্ছে কম্পাইল হবে। ইফ আই হিট রান, কোনো আউটপুট আসতেছে না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? স্যার আমরা কোনো আউটপুট তো এখানে শো প্রিন্ট করিনি। রাইট, আমরা এখানে কোনো আউটপুট প্রিন্ট করি না। আমি কি করেছি, জাস্ট তিনটা টেক্সট হচ্ছে বা তিনটা লাইন হচ্ছে ওই টেক্সট ফাইলে লিখতে গিয়েছি। আচ্ছা, এখন আমি যদি ওই ফোল্ডারে যাই, এখানে কি রাইট ডট টেক্সট নামে কোনো ফাইল ক্রিয়েট হচ্ছে? জি স্যার হচ্ছে। অ্যান্ড ইফ আই ওপেন দিস, যেই তিনটা লাইন আমরা লিখেছিলাম ফ্ল্যাশ, আয়রন ম্যান এবং প্রফেসর স্নেপ, এই তিনটা লাইন হচ্ছে এইখানে রাইট হয়ে যায়। তার মানে এখন আমরা দেখলাম বেসিক্যালি একটা টেক্সট ফাইল থেকে কিভাবে লেখাগুলো আমরা রিড করতে পারি এবং নতুন একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে কিভাবে লেখা আমরা রাইট করতে পারি। এতটুক পার্ট পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার সবাই কি এই পার্ট বুঝতে পারছি? Yes, sir. Okay, so that's basically the total concept of our Java program and that's basically total concept of our final syllabus. So final syllabus এ basically এই ফাইল ইনপুট আউটপুট বেসিক এতটুক যেই কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলোই ছিল। অ্যান্ড রিকারশনও হচ্ছে ছিল, রিকারশন ওয়াজ দ্য মেজর টপিক অর দ্য মেজর পার্ট অফ টুডে সিলেবাস। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে ফাইল ইনপুট আউটপুট কিভাবে নিতে হয় বা ফাইল ইনপুট আউটপুট কিভাবে নেওয়া যায় এই জিনিসগুলো আমরা দেখলাম।